হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল স্যামসাং ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটি, এবং কিছুদিনের মধ্যে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে যাবে এবং আনঅফিসিয়ালিও আপনারা কিনতে পারবেন। আজকে আমরা এই এপিসোডে এই ফোনটিকে নিয়ে কথা বলবো। অলরেডি এই ফোনটি লঞ্চ করার পর থেকে এই ফোনটিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন এই ফোনটি খুব ভালো, আবার কেউ কেউ বলছেন এই ফোনটি খুব খারাপ। তবে এই ফোনটি কেমন, ভালো না খারাপ, এটা জানতে গেলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ফোনটির বিশেষ কিছু ভালো দিক আছে যেগুলো স্যামসাং এই এম সিরিজে তাদের প্রথমবারের জন্য ইউজ করছে, এবং অবশ্যই স্যামসাং কিন্তু এটাকে আপগ্রেড করছেই বলা চলে, এবং স্যামসাং বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলছে, এটাও আমি বলবো। আবার অন্যদিকে দুই একটা খারাপ জিনিস অবশ্যই থাকবে, যেটা সব ফোনেই থাকে, এই ফোনটি তো রয়েছে, সেখানে লুকিয়ে কোনো লাভ নেই। তো আজকে এই প্রসঙ্গে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে দিই, আজ সকালেই আমরা আমাদের চ্যানেলের ওপর পোকো M2 Pro এর আনবক্সিং করেছিলাম এবং সাথে সাথে একটি হ্যান্ডস অন রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা মিস করে গিয়েছেন অবশ্যই আই বাটনে লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। ওই ফোনটিও কিন্তু আপনি এই মাসের শেষের দিকেই বা তার সামনের মাসের প্রথম দিকে অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো বাংলাদেশের বন্ধুরাও অবশ্যই কিনতে পারেন, একটা ভালো চয়েস কিন্তু। সো এরপরে স্যামসাং গ্যালাক্সি M31s। প্রথমেই আমাদের প্রশ্ন থাকছে স্যামসাং গ্যালাক্সি M31 এর থেকে কতটা আপগ্রেড M31s। আমার কাছে কিন্তু অনেক জায়গায় আপগ্রেডেশন লেগেছে, তো সেগুলোই একে একে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, গতকালের টেক নিউজে আমি বলেছিলাম স্যামসাং গ্যালাক্সি M31s এ নক সিকিউরিটি থাকবে, কিন্তু এর পেছনে বেশ কিছু কারুকার্য আছে। স্যামসাংকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, স্যামসাংও কিন্তু ব্যবসা করা শিখে গেছে, লোক ঠকানো শিখে গেছে। তো এটা নিয়েও একটু কথা বলবো। এই ফোনটিতে কি পাচ্ছি, 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, এবং এখানে ওই সেন্টার পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছি যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি A51 এই ফোনটিতে দেখেছিলাম। এবং ডিসপ্লে কোয়ালিটি স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লের ওপরে কিন্তু আর এখন এই প্রাইস রেঞ্জে কেউ নেই, আর স্যামসাংয়ের ডিসপ্লে অবশ্যই বেটার হয়, সুতরাং ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এরপরে ব্যাক প্যানেলে আমরা কি পাচ্ছি না, গ্লাস্টিক ডিজাইন পাচ্ছি। এখানেও কিন্তু একটা আপগ্রেডেশন বলতে পারেন, কারণ আমরা স্যামসাং যে এম সিরিজটা লঞ্চ করে সেখানে বরাবরই দেখে এসেছি বিল্ড কোয়ালিটি যথেষ্ট চিপার হয়। এবারে কিন্তু তারা এখানে গ্লাস্টিক প্রোভাইড করেছে, যেটা তারা এ সিরিজে করে। অনেকেই বলছেন এই প্রাইস রেঞ্জে একটা গ্লাস বডি ডিজাইন পাওয়া উচিত ছিল। হ্যাঁ, গ্লাস বডি ডিজাইন পাওয়া উচিত ছিল, তবে এটাও মাথায় রাখতে হবে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু কখনোই কিন্তু 40,000 টাকার ফোনেও আজ পর্যন্ত গ্লাস বডি ডিজাইন দেয়নি। স্যামসাং গ্যালাক্সি S10 লাইট, সেখানেও কিন্তু আমরা পলিকার্বনেট বডি পেয়েছি। তাহলে আমরা আশা করি কি করে যে এই প্রাইস পয়েন্টে স্যামসাং আমাদের হাতে গ্লাস বডি ডিজাইন তুলে দেবে? হ্যাঁ, অবশ্যই স্যামসাং যদি ওই 14-15 হাজার টাকায় গ্লাস বডি ডিজাইন তুলে দিত তাহলে কিন্তু এই স্যামসাংয়ের স্যামসাং ব্র্যান্ড ভ্যালুটা থাকতো না। অ্যাপেল যদি আজকে 15,000 টাকার প্রাইস পয়েন্টে ফোন লঞ্চ করতো, অ্যাপেলের নিয়ে এতটা কিন্তু ক্রেজ থাকতো না আপনাদের মধ্যে, এটা একবার মাথায় রাখবেন। সুতরাং এখানে যে বিল্ড কোয়ালিটিটা দেওয়া হয়েছে আমি প্রশংসা করছি না, তবে আগের যে ভার্সান ছিল স্যামসাং গ্যালাক্সি M31, M30s তার থেকে অনেকটা বেশি আপগ্রেড আপনারা বলতেই পারেন, এবং অবশ্যই প্রিমিয়াম লুকসের সাথে প্রিমিয়াম ফিল দেবে, এটুকু কিন্তু আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। এবং গ্লাস বডি ডিজাইন আমার পার্সোনালি বেশ পছন্দ হয়, এবং হ্যান্ড গ্রিপও বেশ ভালো হয়, কিন্তু পাওয়া যাচ্ছে না এই প্রাইস রেঞ্জে, তাহলে আমাদের এটাই মেনে নিতে হবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে সেই পুরনো দিনের প্রসেসর ইউজ করা হয়েছে, স্যামসাং যেটা করে থাকে Exynos 9611 চিপসেট। এটা একটা 10 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, এবং এই প্রসেসরটিকে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এই প্রসেসরের সাথে তুলনা করতে পারেন। রেডমি নোট 7 প্রোতে যেটা আমরা পেয়েছিলাম, ভিভো U20তে যেটা পেয়েছিলাম। হ্যাঁ, আপনারা এখন বলবেন 10 থেকে 12,000 টাকার রেঞ্জে এই প্রসেসরটা পাওয়া যায়। তবে এখানে বলে রাখি, এখানে প্রসেসরটা কিন্তু অবশ্যই উইক। এখানে যদি আপনি একজন নর্মাল গেমার হন তাহলে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি নর্মাল গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে, DDR4X র্যাম থাকছে। এছাড়াও সব থেকে বড় কথা, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে, স্যামসাংয়ের One UI 2.1 এর কাস্টমাইজেশন থাকছে, যেটা কিন্তু খুবই ফ্লুয়েন্ট, খুবই স্মুথ, এটা বলতেই হয়। আমি অবশ্যই MIUI বা রিয়েলমির কাস্টমাইজেশনের থেকেও কিন্তু স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশনটাকে এগিয়ে রাখবো। এ সিরিজে আরও বেশি ফিচার্স অ্যাভেল করা যায়, যদিও এম সিরিজে কম ফিচার্স আছে, তবুও বলবো একটা সিকিওর এখানে কিন্তু কাস্টমাইজেশন আপনি পেয়ে যাবেন, কোনো রকম অ্যাড বা ব্লোটওয়্যারের ঝামেলা নেই। ব্লোটওয়্যার যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনি আনইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি যদি একজন প্রো গেমার হন, আপনি সারাক্ষণ গেমিং করতে ভালোবাসেন,
তাহলে কিন্তু এই ফোনটা আপনাকে ট্রাভেল দেবে। অন্যদিকে আপনি যদি নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু আপনি কোনো রকম ট্রাভেল পাবেন না। এখানে স্মুথলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও আপনারা যারা অ্যামাজন প্রাইম ইউজ করবেন, সিনেমা দেখবেন, গান শুনবেন, তাদের জন্য একটা ভালো অপশান, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চি, সাথে সেন্টার পাঞ্চল, সুতরাং একটা ভিউইং অ্যাঙ্গেলই আলাদা হবে স্যামসাংয়ের ক্ষেত্রে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি ক্যামেরা সেকশানে। এখানেও কিন্তু আমি বলবো যথেষ্ট আপগ্রেড করেছে স্যামসাং। আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে কি আশা করি, এতদিন পর্যন্ত আমরা স্যামসাংয়ের নিজস্ব সেন্সার ইউজ করতে দেখেছি ক্যামেরা সেকশানে। এবার কিন্তু স্যামসাং 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সার ইউজ করেছে, যেটাকে মোটামুটি একটা ভালো সেন্সার বলা চলে। এবং এই যে ক্যামেরা সেকশনে স্যামসাং কিন্তু বিভিন্ন ধরনের এআই ফিচার্স অ্যাড করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এতদিন পর্যন্ত যে আমরা সিঙ্গেল টেক অপশানটা স্যামসাংয়ের কাছ থেকে পেয়েছিলাম, সেটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের বিভিন্ন ফোনে পেয়েছিলাম। আমি যেটা স্যামসাং S10e ইউজ করি, সেখানে কিন্তু এই সিঙ্গেল টেক ফিচার্সটা ছিল। এখন কিন্তু স্যামসাং এই মিড বাজেট সেন্ট্রিকে এই সিঙ্গেল টেক ফিচার্সটা দিচ্ছে। সিঙ্গেল টেক ফিচার্সটা কি না, আপনি মুভমেন্ট করার সময় একটা ছবি তুললেন, ও নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ছবিটা ভালো সেই ছবিটাকে ও প্রডিউস করবে। এছাড়া 10টা সিঙ্গেল টেকে এই ছবিটা নেবে। এরপরে আপনি নিজের ইচ্ছে মতো কোন ছবিটা ভালো লাগছে সেটা চুজ করে নিতে পারবেন, এবং বিভিন্ন ওখানে কালার এফেক্ট ও অ্যাড করে দেবে নিজেই, বিভিন্ন অ্যাটমসফিয়ার অ্যাড করে দেবে। তো এখানে আপনি নিজের দেখেই বুঝতে পারবেন যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটা আপনি রাখবেন, বাদ বাকিগুলো ডিলিট করে দেবেন। এটা অবশ্যই একটা ভালো ফিচার্স। এরপরে আমরা যদি এর সেকেন্ড সেন্সার নিয়ে কথা বলি, তাহলে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স। এতদিন পর্যন্ত আমরা অন্যান্য কোম্পানির কাছ থেকে পাচ্ছিলাম 8 মেগাপিক্সেলের, এখানেও একটা আপগ্রেডেশন বলতে পারেন। এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অবশ্যই এটাকেও একটা ধন্যবাদ জানাতে হয়, কারণ অন্যান্য কোম্পানি 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে আমাদেরকে হটিয়ে দিচ্ছে। তো স্যামসাং এখানেও একটা ভালো কাজ করেছে। আর আমি আগামীকাল পোকো M2 Pro এর ক্যামেরা সেকশন নিয়ে একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে তো অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে কিছু, এখন সত্যি আমি পাজলড হয়ে গেছি ওই পোকো M2 Pro এর ক্যামেরা দেখে। তো সেগুলোও শেয়ার করবো, সেটার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ওখানে ওইটা দেখে আপনারা হাসাহাসি করবেন না, আপনারা অবশ্যই আপনাদের ফিডব্যাক ওই ভিডিওতে জানাবেন। এরপরে সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের, অবশ্যই স্যামসাংয়ের কাছ থেকে একটা উপরি পাওনা। এরপরে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স, নাইট মোডও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির সেন্সার নিয়ে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল দেওয়া হয়েছে, এবং অনেকেই বলছেন অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়নি। এখানে দেখুন, আমরা যদি স্যামসাং গ্যালাক্সি A50 এই ফোনটায় যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পেয়েছিলাম, সেটা যথেষ্ট স্লো। কিন্তু আমার কখনো কখনো মনে হয়েছে যে এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া হয়, সেটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে বেশ কিছুটা ফাস্ট। হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখন ট্রেন্ডিং চলছে, এখন অনেক কোম্পানি বেস্ট ফাস্ট করার প্রতিযোগিতায় নেমেছে। তারপরেও বলবো স্যামসাং যদি এই প্রাইস রেঞ্জে ইন ডিসপ্লে দিত, তাহলে কিন্তু সেটা ওই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের থেকে স্লোই হতো, কারণ ফ্ল্যাগশিপ লেভেলেও স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু স্লো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলছি, তার থেকে মনে হয়েছে। আর আমার ব্যক্তিগতভাবে কিন্তু ইন ডিসপ্লের থেকে ওই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাকে বেশি পছন্দ হয়, এবং সেটা দেওয়া হয়েছে এবার সাইড প্যানেলে। এখানেও স্যামসাংয়ের একটা আপগ্রেডেশন বলতে পারেন। এছাড়া এখানে ফেস আনলকের ফিচার্স তো অ্যাভেলেবেল থাকছেই। পোকো M2 Pro এর ফেস আনলক নিয়ে যা কালকে কাণ্ড হলো, সে তো যারা দেখেছেন তারা দেখেছেনই, আর যারা দেখেননি দেখে নেবেন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে। এর সাথে সাথে স্যামসাং এবার আপনাকে আউট অফ দ্য বক্স দিচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। এতদিন পর্যন্ত স্যামসাং M সিরিজে দিয়েছিল 15 ওয়াটের ফাস্ট চার্জার। এটাতেও একটা আপগ্রেডেশন বলা যায়, না হলে এই 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 15 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু আপনারা অধৈর্য হয়ে যেতেন। তো এখানেও স্যামসাংকে একটা বিগ থামস আপ। এছাড়াও ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং ফ্যাসিলিটি, যেটা আপনি এই ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন, এবং আপনি অন্য একটা ফোনকে চার্জ করাতে পারবেন। এবং এই ফোনটি দুদিকেই রয়েছে USB টাইপ সি কেবল, অর্থাৎ ফোনের দিকেও আপনি USB টাইপ সি কেবল পাবেন, এবং আপনি যে পোর্টটা চার্জারে গুঁজবেন সেখানেও থাকবে USB টাইপ সি কেবল, অর্থাৎ রিভার্স চার্জিংয়ের জন্য আপনার অন্য কোনো কেবল নিয়ে ঘোরার দরকার নেই। এরপরে আসি দাম। এই ফোনটি 6GB 128GB ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 19,499 টাকা, এবং 8GB 128GB এই র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে এখানে 21,500 টাকা। এখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো ফিচার। 3.5mm হেডফোন জ্যাক থাকছে, ডুয়েল 4G সাপোর্টেড থাকছে। এটা কিন্তু কোনো রকম 5G ফোন নয়। অনেকেই কোশ্চেন করছেন যে এটা 5G কিনা, না এটা 5G না, এটা 4G।
এখানে বলে রাখি বাংলাদেশের বাজারেও কিন্তু এই ফোনটা এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে অফিসিয়ালিও এই ফোনটি লঞ্চ করবে স্যামসাং, এবং অফিসিয়ালি যদি লঞ্চ করে এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট আপনি 25,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন। আমার কিন্তু এই ফোনটিকে একেবারে ফ্যানলা লাগছে না, একেবারে খারাপ কিন্তু এই ফোনটি নয়। বেশ কিছু ক্ষেত্রে স্যামসাংয়ের আপগ্রেডেশন আছে। এরপর আসি স্যামসাংয়ের নক্স সিকিউরিটি, যে কথাটা বললাম গতকাল আমি টেক নিউজে বলেছিলাম যে এই ফোনটিতে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি আছে। হ্যাঁ, টুইটার থেকে আমি খবর পেয়েছিলাম এবং বিশ্বস্ত সূত্রেই খবর পেয়েছিলাম যে এখানে স্যামসাংয়ের নক্স সিকিউরিটিকে ইউজ করা হয়েছে, যেটা স্যামসাং এ সিরিজে করে থাকে বা ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজগুলোতে করে থাকে। এনএফসির দ্বারা যখন আমরা পেমেন্ট করি এই সিকিউরিটিটা কিন্তু আমাদের ফোনকে অনেক বেশি সুরক্ষিত রাখে। এক্ষেত্রে স্যামসাং M31s এর যে রিভিউ ইউনিটগুলো এসছে সেখানে নক্স সিকিউরিটিকে দেওয়া হয়েছে। হতে পারে যখন আপনি রিটেল বক্স কিনবেন সেখানে আপনি এই স্যামসাংয়ের নক্স সিকিউরিটি নাও পেতে পারেন, এটা মোটামুটি 90% কনফার্ম। বাদবাকি যেটুকু কনফার্মেশন আছে যদিও বা আসে, তাহলেও কিন্তু এই নক্স সিকিউরিটি প্রপারভাবে আপনার ফোনে কাজ করবে না, কারণ চিপসেটের সঙ্গে এই নক্স সিকিউরিটির যে প্রোগ্রামিংটা সেটাই কিন্তু এই স্যামসাং গ্যালাক্সি M31s এ অ্যাড করা নেই। জাস্ট আপনি নক্স সিকিউরিটির নামে একটা কিন্তু জাস্ট ডেমো সিকিউরিটি পেতে পারেন, যেটা স্যামসাংয়ের একটা নতুন চাল হতে পারে। নক্স সিকিউরিটি একেবারে ডেমো হিসেবে আসছে নাকি একেবারেই ফাঁকা বক্স আসছে নক্স সিকিউরিটি ছাড়া, সেটা তো একদম যখন ফার্স্ট সেল আসবে তারপরেই বোঝা যাবে। এ ব্যাপারে এখনই আমি কিছু বলছি না, এটা ফার্স্ট সেলে পরে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো এক টেক নিউজে। এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।